1937 সাল ইরাকের তিকরিতের অদূরে অবস্থিত এক ধূলিমলিন ও রুক্ষ গ্রাম আল আউজা। প্রচণ্ড বিষণ্ণতা আর শূন্যতায় ভুগছিলেন একজন সন্তান সম্ভবা নারী, নাম সুবাহা তুলফা। কিছুদিন আগেই তিনি তার স্বামী এবং বড় সন্তানকে হারিয়েছেন। দারিদ্র্য আর কুসংস্কারের অন্ধকারে ডুবে থাকা এই বিধবা নারী সিদ্ধান্ত নিলেন পৃথিবীতে আসার আগেই তিনি তার অনাগত সন্তানের জীবন কেড়ে নেবেন। কিন্তু তিনি চরম কোনো পদক্ষেপ নেওয়ার ঠিক আগেই ইতিহাস তার গতিপথ পরিবর্তন করে। প্রতিবেশী একটি ইহুদি পরিবার শেষ মুহূর্তে সুবাহাকে বাধা দেয় এবং শিশুটির প্রাণ রক্ষা করে। ইতিহাসের এটি এক ভয়ঙ্কর ও চরমতম পরিহাস, কারণ সেদিন একটি ইহুদি পরিবারের ভালোবাসায় বেঁচে যাওয়া সেই শিশুটি বড় হয়ে পরিণত হয়েছিল আধুনিক মধ্যপ্রাচ্যের অন্যতম নিষ্ঠুর, ভয়ঙ্কর এবং রক্তপিপাসু এক স্বৈরশাসকে। তার নাম সাদ্দাম হোসেন। কিন্তু প্রশ্ন হল, পিতৃহীন, দুর্বল এবং এক অসহায় শিশু কিভাবে ভূরাজনীতির এক অপ্রতিরোধ্য দানবে পরিণত হল? আমরা সাধারণত একজন স্বৈরশাসককে তার সামরিক পোশাক, লৌহকঠিন শাসন আর ক্ষমতার দম্ভ দিয়ে বিচার করি। কিন্তু একজন স্বৈরশাসকের আসল রূপ বুঝতে হলে আপনাকে দেখতে হবে কিভাবে সেই দানবটিকে তিল তিল করে তৈরি করা হয়েছিল। আজ আমরা ইতিহাসের পাতা আর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের গভীর থেকে সাদ্দাম হোসেনের জীবনের প্রথম 18 বছরের গল্প তুলে আনব। আমরা দেখব কিভাবে একজন অত্যাচারী সৎ বাবা, একজন চরমপন্থী মামা এবং রাজপথের অন্ধকার গলিপথ মিলে একটি শিশুর ভেতরের সমস্ত মানবিকতাকে হত্যা করেছিল। এটি শুধু একজন সাদ্দাম হোসেনের গল্প নয়, এটি হলো একজন স্বৈরশাসক হয়ে ওঠার এক নিখুঁত মনস্তাত্ত্বিক রূপরেখা। জন্মের পর থেকেই সাদ্দামের জীবন ছিল অস্তিত্ব রক্ষার এক নিরন্তর সংগ্রাম। মায়ের দ্বিতীয় বিয়ের পর শিশু সাদ্দামকে তার সৎ বাবা ইব্রাহিম হাসানের সংসারে বড় হতে হয়। এই লোকটি সাদ্দামের জীবনকে এক জীবন্ত নরকে পরিণত করেছিল। সে সাদ্দামকে পড়াশোনা থেকে বঞ্চিত করে এবং তাকে প্রতিদিন রাস্তায় চুরি করতে বাধ্য করত। প্রতিদিন পর্যাপ্ত অর্থ বা জিনিস চুরি করতে না পারলে রাতে জুটত অমানসিক শারীরিক নির্যাতন। এটি কেবল একটি শিশুর ওপর নির্যাতন ছিল না, এটি ছিল তার শৈশবের পবিত্রতা এবং সহানুভূতির চূড়ান্ত মৃত্যু। প্রতিদিনের এই মারধর আর নিষ্ঠুরতা সাদ্দামের মনস্তত্ত্বে একটি ভয়ঙ্কর ধারণার জন্ম দেয়। পৃথিবীতে টিকে থাকতে হলে দুর্বল হওয়া চলবে না, আর ক্ষমতার একমাত্র ভাষা হল সহিংসতা। এই নারকীয় জীবন থেকে বাঁচতে 1947 সালে মাত্র 10 বছর বয়সে সাদ্দাম পালিয়ে যায় বাগদাদে। আশ্রয় নেয় তার মামা খায়রাল্লাহ তুলফার কাছে। এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় মতাদর্শগত পরিবর্তন। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরের। ইরাকে তখন চলছে ব্রিটিশদের দ্বারা নিয়ন্ত্রিত হাশেমাইট রাজবংশের পুতুল সরকার। সাদ্দামের মামা ছিলেন ইরাকি সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা, যিনি 1941 সালে ব্রিটিশ সমর্থিত সরকারের বিরুদ্ধে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে অংশ নিয়ে জেল খেটেছিলেন। মামার কাছে থেকে তরুণ সাদ্দাম ধীরে ধীরে ব্রিটিশ বিরোধী ক্ষোভ, সুন্নি আধিপত্যবাদ এবং প্যান আরব জাতীয়তাবাদের উগ্র মন্ত্রে দীক্ষিত হতে থাকে। মামা খায়রাল্লাহ হয়ে ওঠেন সাদ্দামের জীবনের সবচেয়ে বড় আইডল, যার কাছ থেকে সে শেখে কিভাবে ঘৃণা আর উগ্র জাতীয়তাবাদকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হয়। সাদ্দামের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল মামার মতো সামরিক বাহিনীতে যোগ দেওয়া। সে চেয়েছিল সেই সম্মানজনক ইউনিফর্ম যা তাকে বৈধ ক্ষমতা এনে দেবে। কিন্তু সামরিক বাহিনীর প্রবেশিকা পরীক্ষায় সে চরমভাবে ব্যর্থ হয়। এই ব্যর্থতা সাদ্দামের অহংবোধে এক প্রচণ্ড আঘাত হানে। বৈধ সামরিক ক্ষমতা পাওয়ার পথ যখন বন্ধ হয়ে যায়, সাদ্দাম তখন সম্পূর্ণ ভিন্ন এক পথ বেছে নেয়। সে সিদ্ধান্ত নেয় প্রাতিষ্ঠানিক ক্ষমতা নয়, রাজপথের ত্রাসই হবে তার আসল শক্তি। বাগদাদের কলেজ অব লতে ভর্তি হওয়ার পর সে হয়ে ওঠে এক ছাত্রনেতা এবং রাজপথের এক দুর্ধর্ষ গ্যাং লিডার। তার নেতৃত্বে গড়ে ওঠে এক সশস্ত্র কিশোর ও তরুণ বাহিনী। যেসব দোকানদার বা সাধারণ মানুষ সরকারের নীতি সমর্থন করত, সাদ্দাম এবং তার বাহিনী প্রকাশ্য দিবালোকে বন্দুকের ভয় দেখিয়ে তাদের উপর আক্রমণ চালাত। যে ছেলেটি একসময় রাস্তার কোণে দাঁড়িয়ে সিগারেট বিক্রি করত, সেই হয়ে ওঠে বাগদাদের রাজপথের এক অঘোষিত সম্রাট। রাজপথে গ্যাং চালানোর এই জীবনে 1955 সালে আসে এক যুগান্তকারী পরিবর্তন। সাদ্দাম সন্ধান পায় নবগঠিত সমাজতান্ত্রিক দল বাথ পার্টির। এই দলের মূল স্বপ্ন ছিল মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা প্রভাব সম্পূর্ণ দূর করে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ আরব রাষ্ট্র গঠন করা।
সাদ্দাম এই দলের মতাদর্শে এতটাই গভীরভাবে মগ্ন হয়ে যায় যে সে কলেজ থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে পুরোপুরি বাথ পার্টিতে যোগ দেয়। তার নিজস্ব কোনো ব্যক্তিগত জীবন বা পারিবারিক বন্ধন ছিল না। যখন দলের অন্য নেতারা তাত্ত্বিক আলোচনা নিয়ে ব্যস্ত থাকতেন, সাদ্দাম তখন দলের হয়ে যে কোনো নোংরা, রক্তক্ষয়ী এবং সহিংস কাজ করতে নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়ত। তার এই নির্মমতা আর রাজপথের দখল নেওয়ার ক্ষমতা তাকে খুব অল্প সময়ের মধ্যেই বাথ পার্টির শীর্ষ নেতাদের নজরে নিয়ে আসে। যে শিশুটিকে তার সৎ বাবা ঠিকমতো চুরি না করার অপরাধে নির্মমভাবে পেটাত, যে কিশোরটি বেঁচে থাকার তাগিদে রাজপথে সাধারণ মানুষের কাছে সিগারেট বিক্রি করত, আর যে তরুণ সামরিক বাহিনীতে যোগ দিতে না পেরে নিজের ক্ষোভ রাজপথের নিরীহ মানুষের ওপর মেটাত, সে শেষ পর্যন্ত খুঁজে পেয়েছিল তার জীবনের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র। আর সেই অস্ত্রটি হল রাজনীতি। সাদ্দাম হোসেন হঠাৎ করে কোনো দেশ দখল করেননি বা রাতারাতি স্বৈরশাসকে পরিণত হননি। তিনি কেবল তার অত্যাচারী সৎ বাবার কাছ থেকে শেখা নির্মমতা এবং তার চরমপন্থী মামার কাছ থেকে পাওয়া উগ্র আদর্শকে একত্রিত করে বিশ্বমঞ্চে প্রয়োগ করেছিলেন। একটি দুর্বল, পিতৃহীন শিশু থেকে এভাবেই জন্ম নিয়েছিল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক দানব, যার ছায়া কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যকে আচ্ছন্ন করে রেখেছিল।